সংস্কার বা সনদ, হ্যাঁ, এই জিনিসটাকে তো খুব হেয় করে ফেলা হয়েছে, এই যে ধরেন দর্শকের কথাতেও। কিন্তু এখানের মধ্যে যে কি ছিল এবং এই যে যাতে আর কেউ স্বৈরশাসক হতে না পারে, আমি অ্যাগ্রি করি যে এটা সনদ হয়ে গেলে আমাদের বিদ্যুৎ গ্যাস জ্বালানির সংকট হবে না, মানে কমে যাবে, এটা হবে না। কিন্তু যে জিনিসটা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সব পক্ষ লিখিতভাবে অঙ্গীকার করলো, সেখান থেকে সরে আসাটা আমরা মিনিমাম, আমরা বলছি না যে আমরা ওভারনাইট অনেক পরিবর্তন করে ফেলবো, যেভাবে রনি ভাই বললো যে শ্রমিকদের শ্রম সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, কৃষক, আমরা করতে পারি না, ডেফিনেটলি আমরা করতে পারি না, আমাদের ব্যর্থতা। কিন্তু যেটা আমরা পেরেছি, আপনারা সেটাকে কাউন্টার দিচ্ছেন জীবিকার সাথে তুলনা করে, যে মানুষের জীবিকা নাই, সংস্কার দিয়ে কি হবে। তার মানে কি সংস্কারকে আপনারা জীবিকার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু একটা খুবই বাজে টেকনিক, কারণ মানুষকে আপনি বোঝাচ্ছেন আরে আপনার কি পেট ভরবে এই সংস্কারে সই করে। এই যে দর্শকও কিন্তু এটা দিল, এটা কিন্তু খুবই বাজে একটা, মানে কি বলবো, প্র্যাকটিস হচ্ছে, খুবই বাজে হচ্ছে। কেন? কারণ আমাদের এই ঐতিহাসিক মুহূর্তগুলো আসে, আমাদের এই বড় বড় আন্দোলনগুলো হয়, এরপরে সে 90-এর পরেও আমরা কোনো পরিবর্তন, মিনিমাম পরিবর্তন আমরা কিন্তু করতে পারি নাই, এবং এইবারও কিন্তু এটা ডান, এটা আর কখনোই কিন্তু হবে না। তো এই যে আপনি শুরুতে বললেন না যে আমরা পেছনে ফিরে যাচ্ছি কিনা, শুধু আমাদের সংস্কৃতি না, আমাদের নিয়ম কানুনগুলো, রাষ্ট্র চালানোর যে নিয়ম কানুনগুলো, সেগুলোও কিন্তু পিছন দিকে যাচ্ছে। এবং আচ্ছা, উনি একটা প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদরা কি আসলে মানুষের জন্য রাজনীতি করে নাকি নিজেদের জন্য রাজনীতি করে? ম্যাক্সিমামই, মেজরিটি মানুষ নিজেদের জন্য রাজনীতি করে, এবং এটা আমি রাজনীতিবিদের থেকেও বেশি দোষ দিব আমাদের এই কাঠামোটার, রাজনৈতিক কাঠামোটার। কারণ যে সকল মানুষ নিজেদের জন্য রাজনীতি করতে আসে, তারা দুর্বল হিসেবে পরিচিত হয়, তাদেরকে মাইনাস করা যায় সহজে, তাদেরকে আবেগতাড়িত রাজনীতিবিদ বলে লেবেল করা যায় সহজে, তাদেরকে কোনো সমীকরণে কেউ অন্তর্ভুক্ত করে না, তাদেরকে মানে গণাই ধরে না। সো যার কারণে মানুষজন যখন সে দেশের জন্য করতে পেরে রাজনীতি করতে না পারে, তখন সে অনেকে হারায় যায়, অনেকে হচ্ছে ওই সিস্টেমের মধ্যে ঢুকে যায়। সো আলটিমেটলি এটা মানে তখনই পরিবর্তন হবে যখন সব ধরনের একটা জেনারেশন চেঞ্জ তো হয়েছে, যে একটা জেনারেশন রাজনীতি থেকে গিয়ে একটা নতুন আসছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও আমরা দেখছি যে নতুনদের মধ্যেও ওই পুরনো টেন্ডেন্সিটা আছে, যেহেতু একটা গ্রে লাইন আছে নতুন এবং পুরাতনের মাঝে। সো তারপরেও আমরা যে খুব অল্প করেও যদি দেশের জন্য রাজনীতি করে, এটা হয়তো সামনে আরেকটু ত্বরান্বিত হবে, বাট খুব একটা ড্রাস্টিক চেঞ্জ অন্তত বেঁচে থাকতে মনে হয় না দেখতে পারবো, যে ওরকম একদম দেশের জন্য রাজনীতি করে ওরকম রাজনীতিবিদরা আসবে। কারণ পুরো ইকোসিস্টেমটাই, পুরো বাংলাদেশের এই সিস্টেমটাই এভাবে তৈরি করা যে এখানে যারা রাজনীতি করতে আসবে তাদের পকেট ভারী হবে, তাদের পরিবারের সব, মানে ওই গোষ্ঠীটার খালি উপকার হবে। তা না হলে আপনি দেখেন এই যে এতগুলা সমস্যা বাংলাদেশে চলছে, একদম মেজর, হ্যাঁ, সেটা বিএনপির জন্য দুর্ভাগ্যজনক হোক, সরকার গঠন করার পরপর তারা এতগুলো চ্যালেঞ্জের সামনে পড়েছে, কিন্তু আপনার সংসদ দেখে আপনার সেটা মনে হবে না, মন্ত্রীদের কথা শুনে সেটা মনে হবে না, বিরোধী দলের নেতার কথা শুনে সেটা আপনার কিন্তু মনে হবে না। এবং আমি যখন বলি যে সব পক্ষই একটা ভূমিকা রাখছে দৃষ্টিটা সরাতে বা এটাকে একটা ব্যালেন্স করে এটাকে ড্র্যাগ করতে সময়টাকে, তারা সাকসেসফুল। আপনার সাবেক দলের যারা গেছেন, আপনি একসাথে রাজনীতি করেছেন এক সময়, তারা সংসদে কেমন করছে? তাদের তো একটা কথা ছিল যে তারা জনগণের কথা বলবেন এবং মানুষের কথা বলবেন। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, দে আর মোর ভোকাল, এটা তো আমরা পরিষ্কারভাবেই দেখছি, তারা তুলনামূলক ভোকাল। কিন্তু ওই যে আমি যেটা মাঝখানে বলছিলাম, যে তারা নিজেরাই জানে যে তারা এক ধরনের ম্যান্ডেট নিয়ে সেখানে গেছে, একটা গণ অভ্যুত্থানের পরে সেখানে গেছে, মানে তাদের হয়তো জাতীয় রাজনীতিতে আসার কোনো কথা ছিল না এই মানুষগুলা, বা এই গণ অভ্যুত্থানটা যদি না হতো। সো তারা রেগুলার ল মেকার না, কিন্তু ওইটার রিফ্লেকশন আমার কাছে মনে হয় না, ওই কথাতেই সীমিত, কাজে কিন্তু আমার কাছে মনে হয় না। যদি সেটা হতো, আমি বারবার বলছি এটা আমার পার্সোনাল অবজারভেশন, যদি সেটা হতো আমরা কিন্তু এতটা অনুনয় আকুতি মিনতি করে গাড়ি চাইতে দেখতাম না। গাড়ি চাওয়ার জন্য অনেক লোক আছে, আপনি কেন? আপনাকে আমরা ওই ভূমিকায়, আপনি অত কাতর হয়ে আপনার লজ্জা শরম ভেঙে আপনি গাড়ি চাইবেন, এটা আমরা চাই না। বাকি 299 জন সাংসদ আছে, তারা চাক, আপনারা কয়জন না? আপনাদেরকে ওই কারণে ওখানে পাঠানো হয় না, আপনাদের মুখে এই আকুতি মিনতি শোনেন, আপনাদের ওই গর্জনটা আমরা শুনতে চাই, যে আপনি যে কারণে এই মানুষগুলো জীবন দিয়েছে আপনি সেটার কথা ওখানে বলবেন। আপনি দেশের মানুষের এই যে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, হাম নিয়ে, আপনি সেটার জন্য ফাইট দিবেন।
সেটার জন্য আপনি অর্থপূর্ণ ফাইট দিবেন, সিম্বলিক ফাইট না। আমরা কিন্তু ওটা দেখতে চাই। কিন্তু এই ধরনের আকুতি মিনতি কিন্তু আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে ওই যেটা আমাদের মাথায় আছে যে তারা মিশে গেছে পুরনো কাঠামোর সাথে, পুরনো কাঠামোর কাছে আত্মসমর্পণ করেছে, সেটার রিফ্লেকশনই আমরা দেখতে পাই।